ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি। এটা কি বলে যে ফাইটা যদি বাড়ার চেষ্টা করে তাহলে ইটা অলওয়েজ তাকে অপোজ করার চেষ্টা করবে। ফাই হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, ফাইটা হচ্ছে ফ্লাক্স, তাহলে ই মানে হচ্ছে ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি। এটা হচ্ছে লেন্সের সূত্র, এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা ইম্পর্টেন্ট সূত্র। কি হচ্ছে এগুলো, কেউ দাগ দেওয়ার চেষ্টা করছিস কেন? আচ্ছা, ই হচ্ছে ইনডিউসড ইএমএফ, নেগেটিভ সাইনটা কেন, যেহেতু অপোজ করার চেষ্টা করছে সেই জন্য। আচ্ছা, আই এর সাথে এর সম্পর্ক কি? আই ইজ ইকুয়ালস টু হচ্ছে কারেন্ট, কিভাবে লিখি আমরা, ইনডিউসড ইএমএফ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে কি লিখতে পারি, মাইনাস ওয়ান আপন আর ডি ফাই ডিটি। ঠিক আছে, এটা লিখতে পারি কারেন্ট। তাহলে ইউনিট গুলো যদি দেখিস, তাহলে ইনডিউসড ইএমএফ ই এর ইউনিট কি ভোল্ট, আর এর ইউনিট কি ওহম, আই অ্যাম্পিয়ার, আর ফাইটা নতুন জিনিস, ফাইটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এটা আমরা কিসে লিখি, ম্যাগনেটিক ফ্লাক্সটাকে ইউনিট হচ্ছে ওয়েবার, এটা নতুন জিনিস। ঠিক আছে, তাহলে এই যে ফর্মটা ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি, এটাকে অনেক সময় ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল বলা হয়। ঠিক আছে, ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল। আচ্ছা, এই ক্ষেত্রে দেখ, যখন আমরা এই কোর্সের শুরুতে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের শুরুতে দেখবি ভেক্টর অ্যানালিসিস এবং ভেক্টর ক্যালকুলাস আছে, সেইখান থেকে এটা নিয়েছি যে যদি একটা ক্লোজড পাথ সি থাকে, সি যদি একটা ক্লোজড সার্কিট থাকে যেটা বাইন্ডিং এন্ড ওপেন সারফেস এস, আর যেটা একটা ম্যাগনেটিক ফিল্ড বি তে বসানো আছে, তাহলে ফ্লাক্স থ্রু এস ইজ গিভেন বাই ফাই ইজ ইকুয়ালস টু সারফেস ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রেশনের নিচে যদি এস থাকে দ্যাট আর কল্ড সারফেস ইন্টিগ্রাল। মাঝে মধ্যে থামতে হচ্ছে কারণ অনেকে জয়েন করছে। ঠিক আছে, আচ্ছা, ফাই ইজ ইকুয়ালস টু এই ইন্টিগ্রেশন এস হচ্ছে সারফেস ইন্টিগ্রাল বি ডট এন ডিএ। ঠিক আছে, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেটা বললাম, এন হচ্ছে ইউনিট নরমাল আউটওয়ার্ড নরমাল এন, আর ডিএ হচ্ছে সারফেস এরিয়া। ঠিক আছে, তাহলে the induced EMF generated around C is given by E is equals to a closed integral C E dot dl, E dot dl এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর again the induced EMF around the curve C, তাহলে E হচ্ছে closed integral over C E dot dl। এইবার এখানে যদি আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, এই এই ফর্মুলাটা E is equals to, এই ইন্টিগ্রাল ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি এখানে, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি, তাহলে ই ইজ ইকুয়ালস টু এইটা, এটা আমি বসালাম ক্লোজড ইন্টিগ্রাল, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, এই ই অলরেডি এটা জানি, তাহলে এটা বসিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে মাইনাস ডিডিটি অফ ফাই হচ্ছে এইটা, এটা বসিয়ে দিলাম পি ডট এন দিয়ে। তার মানে ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ লটাকে এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এটা পেলাম। এইবার ভেক্টর ক্যালকুলাস অনুযায়ী স্টোকস থিওরেম বলে একটা থিওরেম আছে যেটা বলে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল কার্ল অফ ই ডট এন ডিএ কে এটা মাইনাস ডেল বি ডেল টি অফ এন ডিএ তে কনভার্ট করে দিতে পারে। তাহলে এই দুদিকেই যদি সারফেস ইন্টিগ্রাল থাকে তাহলে ইন্টিগ্রেশনটা তুলে নিলে ফাইনালি আমি দাঁড়ায় এইরকম, কার্ল অফ ই is equals to minus del b del t, কার্ল অফ ই is equals to minus del b del t, এটাকে বলে ডিফারেন্সিয়াল ফর্ম অফ ফ্যারাডেজ ল। এইটা হচ্ছে ই is equals to minus d phi dt, এটাকে বলে ইন্টিগ্রাল ফর্ম অফ ফ্যারাডেজ ল। কার্ল অফ ই is equals to minus del b del t কে বলে ডিফারেন্সিয়াল ফর্ম অফ ফ্যারাডেজ ল। ঠিক আছে, নেক্সটটাতে যাচ্ছি। আচ্ছা, ফাই যেখানেই থাকবে সেখানে একটা নতুন টার্ম আসবে যেটাকে আমরা বলি সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স এল দিয়ে ডিনোট করা হয়। তাহলে when a current flows in a circuit, the magnetic flux produced by the current depends on the geometry of the circuit, আর যেটা proportional to the current। তাহলে if I is the current flowing in the circuit, the
magnetic flux can be written as phi is equals to L times I. তাহলে দেখ phi যদি proportional to I হয়, মানে ম্যাগনেটিক ফ্লাক্স যদি আই এর সাথে সমানুপাতিক হয়, তাহলে প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য আমাকে একটা এখানে কি আনতে হবে, সমানুপাতিক ভেদ ধ্রুবক আনতে হবে। ঠিক আছে, সেইটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স এল। তাহলে সেলফ ইন্ডাকটেন্সকে কিভাবে ডিফাইন করব, এই ফর্মুলাটা থেকে সেলফ ইন্ডাকটেন্স যদি ডিফাইন করতে হয় কি বলবো, সেলফ ইন্ডাকটেন্স as the total flux linked with the circuit for unit current flowing in the circuit. আমি আবার রিপিট করছি, টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সার্কিট ফর দ্য ইউনিট কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট। ঠিক আছে, তাহলে দেখ এই এলটা হচ্ছে আবার ডিফাইডিটি হয়। ঠিক আছে, এলটা আবার ডিফাইডিটি হয়। এই এলটা সারাদিন ধরে জয়েন করবে এরা। phi is equals to Li, phi হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, L হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। আচ্ছা, তাহলে সেলফ ইন্ডাকটেন্স কে কি বলা যায়? সেলফ ইন্ডাকটেন্স মেজার্স দ্য এবিলিটি অফ এ সার্কিট টু অপোজ দ্য ভ্যারিয়েশন অফ কারেন্ট ইন ইট। কেন? যেহেতু ওটাকে ডিফাই ডিআইও বলা হয়। ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্স মেজার্স দ্য এবিলিটি অফ এ সার্কিট টু অপোজ দ্য ভ্যারিয়েশন অফ কারেন্ট ইন ইট। এবার যদি আমি ইউনিটের টার্মসে দেখি, তাহলে তোর ফাইটা আমি কি বললাম, ইউনিটটা হচ্ছে ওয়েবার, আইটা কি বললাম অ্যাম্পিয়ার, টি হচ্ছে সেকেন্ড, এপসাইলেন যেটা লিখেছি সেটা হচ্ছে ইএমএফ যেটা, সেটা হচ্ছে ভোল্ট, আর এল যেটা এখন ইন্ট্রোডিউসড হলো সেলফ ইন্ডাকটেন্স, সেটার ইউনিট কি হেনরি। তোরা যখন ওই এলসিএস সার্কিট দিয়ে রেজোনেন্স করেছিলি তখন একটা এল নেওয়া হয়েছিল, দেখবি ওখানে 0.02 0.2 হেনরি এরকম নেওয়া হয়েছিল, বা 30 মিলি হেনরি এরকম নেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে ফাই এর ডাইমেনশন হলো, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এর ডাইমেনশন হলো, ভালো মতো দেখ, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, আর এল সেলফ ইন্ডাকটেন্সের ডাইমেনশন হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আসে এই ডাইমেনশন বের করতে দেওয়া। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন, এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের ডাইমেনশন। এইবার এই সেলফ ইন্ডাকটেন্স যদি থাকে, তাহলে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, মানে একটার জন্য আরেকটার মধ্যে কি ইন্ডাকটেন্স হচ্ছে সেইটা এখানে লিখিনি আমি। এখানে এখানে দেখ, যদি এই আমি ইন জেনারেল ফর্মে লিখি ফাই আই জে, এটা যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স হয় সেটাকে লেখা যায় এম আই জে আই জে, যেখানে এম আই যেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন দ্য সার্কিটস আই এন্ড জে, আর মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন টু সার্কিটস is therefore defined as the flux linked with one circuit due to unit current to the other, মানে একটার জন্য আরেকটায়। তাহলে এম আই জে এখান থেকে তোদের সিলেবাসে নেই, এম আই জে এই ডেরিভেশনটা করা যায় ডি ফাই আই জে ডিভাইডেড বাই ডিআইজি, এইভাবে করে তোর মিউচুয়াল ইন্ডাকটেন্স ডিফাইন করা হয়। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন টু সার্কিটস is defined as the EMF induced in one circuit due to the unit rate of change of current in the other. আরেকবার রিপিট করছি, মিউচুয়াল ইন্ডাকটেন্স between two circuits is defined as the EMF induced in one circuit due to the unit rate of change of current in the other circuit. তাহলে বোথ এল আর এম এই দুটো যদি আমি ডিফাইন করে ফেলি, তাহলে এই দুটোকে সিরিজ কানেকশন, এই যে যেরকম লাগানো আছে, এইটা এল আছে, তার সাথে সিরিজে আরেকটা L2 লাগানো আছে, এই একটা L1 এই একটা L2, তাহলে এইটার জন্য এর মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে, আবার এই L2 এর জন্য L1 এ মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে, সেটাকে এম দিয়ে দেখানো আছে। ঠিক আছে, তাহলে এরকম যদি সিরিজে থাকে তাহলে প্রুফ করা যায় এই এল ইকুইভ্যালেন্টটা হয় ইন্ডিভিজুয়াল যে সেলফ ইন্ডাকটেন্স L1 প্লাস L2 প্লাস মাইনাস টুয়াইস এম। প্লাসটা হয় হচ্ছে কোন ক্ষেত্রে, যখন এইরকম ডিরেক্টলি লাগানো আছে, আর মাইনাসটা হয় কোন ক্ষেত্রে, যখন এইটা
এখানে এল আছে, তার সাথে এইরকম না হয়ে এইভাবে করে গিয়ে এইভাবে আছে আবার। এরকম যদি থাকে L1 L2, তাহলে এই মাইনাস সাইনটা আসে। এইরকম ডিরেক্ট যদি সিরিজে থাকে তাহলে L1 প্লাস L2 প্লাস 2m হবে। আর যদি এই পরে যে ডায়াগ্রামটা আমি প্লট করলাম এই অনুযায়ী থাকে, তাহলে সেক্ষেত্রে L1 প্লাস L2 মাইনাস 2m হবে। এটা হচ্ছে সিরিজ কানেকশনের ক্ষেত্রে। এখানে এই যে ছোট করে আমি সিরিজ লিখেছি। আচ্ছা, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হবে? প্যারালাল কানেকশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে, L equivalent is equals to L1 L2 minus m square divided by L1 plus L2 plus minus 2m। প্যারালাল কানেকশনটা কেমন, এখানে জায়গা নেই, এখানে ছোট করে আমি আঁকছি। এইরকম এল আছে আর এইখানে এইরকম আরেকটা এল আছে, তাহলে এটা প্যারালাল হয়ে গেল। এরকম যদি থাকে তাহলে এটা প্যারালাল হয়ে গেল। এটা L1, এটা L2, তাহলে এই দুটোর মধ্যেরটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স M। ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে এই দিক দিয়ে তোর I1 কারেন্ট আসছে আর এই দিক দিয়ে তোর I2 কারেন্ট আসছে। তাহলে আমি আগেই বললাম মিউচুয়াল হচ্ছে এইটার দরুন এর মধ্যে যে ইন্ডাকশন, আবার উল্টোটা L2 দরুন L1 এর মধ্যে যে ইন্ডাকশন, সেইটাকেই মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে। তাহলে প্যারালাল থাকলে আমার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, L1 L2 minus m square divided by L1 plus L2 plus minus 2m। আচ্ছা, এই দুটো জানা থাকলে, যদি সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স জানা থাকে, তাহলে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে দ্যাট ইজ কল্ড কোফিশিয়েন্ট অফ কাপলিং। সেইটা ইজ ডিফাইন্ড অ্যাজ এইরকম, m is equals to, এই যে এটা দেখ, m is equals to k times root under L1 L2, m is equals to k times root under L1 L2, যেখানে k এর ভ্যালুটা হচ্ছে 0 লেস অর ইকুয়ালস টু k লেস অর ইকুয়ালস টু 1। এই জিওমেট্রিক্যাল কনস্ট্যান্ট k ইজ নোন অ্যাজ দ্য কোফিশিয়েন্ট অফ কাপলিং। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, m is equals to k times root under L1 L2, k is called the coefficient of coupling। আচ্ছা, কার উপরে ভ্যারি করে এই কোফিশিয়েন্ট অফ কাপলিং? এটা হচ্ছে জিওমেট্রি, মানে কোন শেপের তুই নিচ্ছিস সেটার উপরে এই ইন্ডাকটেন্স এর ভ্যালু ডিপেন্ড করে, আর L1 L2 এর ভ্যালুর উপরে তো অবশ্যই ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এই অবধি কারো কোনো অসুবিধা আছে? কোশ্চেন থাকলে মাইকটা অন করে বলতে পারিস। না থাকলে আমি প্রসিড করছি। আচ্ছা, এই দুটো যদি জানা হয়ে যায়, সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স আর কোফিশিয়েন্ট অফ কাপলিং, নেক্সট উই শ্যাল মুভ অন ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক এনার্জি ফর কারেন্ট ইন আ সেলফ ইন্ডাকটেন্স। তাহলে কি ম্যাগনেটিক এনার্জি কিভাবে ক্যালকুলেট করা হয়? ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে যদি সোর্স ভোল্টেজ ভি হয় আর সেটা একটা সার্কিটের সাথে কানেক্টেড থাকে, তাহলে অবশ্যই ফ্লাক্স চেঞ্জ হবে সার্কিটের মধ্যে। তাহলে ভি মাইনাস ডিফাই ডিটি ইজ ইকুয়ালস টু আইআর হবে। এখান থেকে আমরা দেখাতে পারি যে এটা তো অলরেডি জেনেছি, এই ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটিটা, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটিটা আমরা অলরেডি জেনেছি লেনজেস ল থেকে। আর এই ক্ষেত্রে নতুন এলো হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ইন টার্মস অফ ফ্লাক্স, ইউ ইজ ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, ইউ ইজ ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার। এলটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, আই হচ্ছে কারেন্ট। তাহলে কিভাবে আমি ইউ কে ডিফাইন করব? দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ এ সার্কিট is 2 times the magnetic energy stored in the circuit when unit current is established in it। আইটা যদি 1 করে দিই তাহলে এলটা হচ্ছে 2 টাইমস ইউ হবে। সেইভাবেই সেলফ ইন্ডাকটেন্স কে ডিফাইন করা হচ্ছে। আর এইটা যদি এখানে কাজে লাগাই তাহলে ইউটা কি পাওয়া যাবে? হাফ আই টাইমস ফাই, হাফ আই টাইমস ফাই। তাহলে এইটা যদি এখানে বসিয়ে দিই তাহলে পাওয়া যাবে ফাই স্কোয়ার বাই 2 আই সেল। আলটিমেটলি এই এক্সপ্রেশনটা আমার দরকার। দিস ইজ দ্য আলটিমেট এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক এনার্জি ইন টার্মস অফ দ্য ফ্লাক্স। এই সম্পর্কটা মাঝে মধ্যেই পরীক্ষায় দিতে পারি, যে
what is the relationship between magnetic energy and the flux? U is equals to phi square divided by 2IL. ঠিক আছে? আর এগুলো করতে গিয়ে কোন কোন ইকুয়েশন গুলো আমার দরকার হচ্ছে? একটা দরকার হয়েছে phi is equals to li, একটা দরকার হয়েছে u is equals to half li square, আর একটা দরকার হয়েছে e is equals to minus d phi dt। এই তিনটে দিয়ে আমার ম্যাগনেটিক এনার্জিটা এসছে, ম্যাগনেটিক এনার্জি ইউ। আচ্ছা, এই ম্যাগনেটিক এনার্জিকে আবার অন্যভাবেও লেখা যায়। ম্যাগনেটিক এনার্জিকে যে কোনো এনার্জিকে যদি আমি ভলিউম দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? এটাকে বলা হয় এনার্জি ডেনসিটি। কি বলা হয়? এনার্জি ডেনসিটি। ঠিক আছে, যে কোনো এনার্জিকে যদি আমি ভলিউম দিয়ে ডিভাইড করি, মানে এনার্জি পার ইউনিট ভলিউমকে এনার্জি ডেনসিটি বলে। যেমন মাস পার ভলিউমকে ডেনসিটি বলে, এইরকম এনার্জি পার ইউনিট ভলিউমকে এনার্জি ডেনসিটি বলে। তাহলে যেহেতু ম্যাগনেটিক নিয়ে আমরা আলোচনা করছি, দাঁড়া একটা নতুন পেজ খুলে বোঝাচ্ছি। আচ্ছা, কি বলছিলাম? আচ্ছা, ছোট ইউ, স্মল ইউটা লেখা যায় হাফ এইচ ম্যাগনেটিক ইন্ডাকশন আর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা হচ্ছে ইকুয়ালস টু বি স্কোয়ার ডিভাইডেড বাই 2s মিউ, ইকুয়ালস টু লেখা যায় হাফ মিউ এইচ স্কোয়ার। এক্সকিউজ মি। এইটা হচ্ছে এনার্জি ডেনসিটি সম্পর্ক। মিউটা তোরা জানিস পারমিবিলিটি, যেরকম এপসাইলনটা জানি পারমিটিভিটি, এপসাইলন নটটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। একইভাবে মিউটা হচ্ছে পারমিবিলিটি, মিউ নটটা হচ্ছে পারমিবিলিটি অফ ফ্রি স্পেস। মনে থাকবে? এই দুটোর সাথে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউমের একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 আপন। স্যার মিউটা কি আর একটু বলবেন? পারমিয়াবিলিটি লিখে দিচ্ছি, পারমিয়াবিলিটি। এপসাইলনটা ছিল পারমিটিভিটি, মিউটা হচ্ছে পারমিবিলিটি। ঠিক আছে, মিউ নটটা হচ্ছে পারমিবিলিটি অফ ফ্রি স্পেস। ক্যাপিটাল ইউটা ছিল হচ্ছে, আরেকবার বলছি, ক্যাপিটাল ইউটা ছিল হচ্ছে ম্যাগনেটিক এনার্জি। যে কোনো এনার্জিকে আমি যদি ইউনিট ভলিউম দিয়ে ভাগ করি, দ্যাট গিভস মি এনার্জি ডেনসিটি। যেমন আমরা ছোটবেলা থেকে যে কোনো মাসকে যদি ভলিউম দিয়ে ভাগ করতাম কি পেতাম? ডেনসিটি। একইভাবে এই ডেনসিটিটা এইভাবে এনার্জি ডেনসিটির সাথে রিলেটেড। এক্সকিউজ মি। বোঝা যাচ্ছে তাহলে? Yes, sir. আচ্ছা, এটা করতে গিয়ে দু একটা নিউমেরিক্যাল সাম ডিসকাস করলে ভালো হতো, কিন্তু যেটা আমি করে রেখেছি ওটাকে ডিসকাস করে নিই, তারপরে আমি নিউমেরিক্যাল সাম গুলো দেখছি। আচ্ছা, এইবার চলে এটাতে। কি লেখা আছে? সিরিজ আরএল সার্কিট। আমরা দু রকমের ট্রানজিয়েন্ট রেসপন্স অফ সার্কিট নিয়ে আলোচনা করতে উদ্যোগী, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। ডাইরেক্ট কারেন্ট গেলে আরএল সার্কিটের মধ্যে কি হতে পারে? এটা চার্জিং ডিসচার্জিং এর সময় আমি থিওরিটা বলেছিলাম, যেটা যখন প্র্যাকটিক্যাল করেছিলি সেটাই। সেখানে ছিল আরসি সার্কিট, এটা হচ্ছে আরএল সার্কিট। আর ফর হচ্ছে রেজিস্ট্যান্স, এল ফর হচ্ছে ইন্ডাকটেন্স। ঠিক আছে, তাহলে এইরকম একটা যদি থাকে সিরিজে কানেক্টেড, আর সেটা যদি একটা কি দিয়ে একটা ব্যাটারির সাথে যুক্ত থাকে অফ ইএমএফ ই,
তাহলে কিটা যখন আমি প্লেস করব, মানে কিটা যখন অফ করব, তখন সার্কিটটা কানেক্টেড হচ্ছে। এই যে কিটা যখন অন অফ করছি তখন সার্কিট কানেক্টেড হচ্ছে, তখন এর মধ্যে দিয়ে একটা কি কারেন্ট ফ্লো করছে, এরকম একটা কারেন্ট ফ্লো করছে এই দিক দিয়ে। এটা যদি চাপি তাহলে এইদিকে যেহেতু পজিটিভ, পজিটিভ টু নেগেটিভ, কারেন্টের ডিরেকশনটা অলওয়েজ, এই যে লুপের মধ্যে যখন কারেন্টের ডিরেকশনটা আঁকবো এটা অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ। তাহলে এই কারেন্টটা যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা হচ্ছে আইআর। আর যখন ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে তখন একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা হচ্ছে এল ডিআইডিটি। তাহলে টোটাল সার্কিটটার মধ্যে যদি একটা কারচপস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে ফাইনালি হচ্ছে এল ডিআইডিটি প্লাস আইআর ওহমস ল থেকে ইজ ইকুয়ালস টু ব্যাটারির ইএমএফ ই। তাহলে এখান থেকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি ফ্রেম করি, ডিআই বাই ই মাইনাস আইআর, এটাকে এই ডান দিকে নিয়ে গেলাম আইআরটাকে, তারপরে নিচে নিয়ে এসে এইখান থেকে একটা সহজ ইন্টিগ্রেশন করে ফাইনালি কারেন্ট ইন দ্য সার্কিট পাওয়া যায় ই বাই আর টাইমস 1 minus e to the power minus r by l into t. I is equals to e by r times 1 minus e to the power minus r by l times t. তাহলে ভালো মতো দেখ, স্টেডি স্টেট কারেন্ট কাকে বলে? যখন টাইমটা তোর ইনফিনিটি হয়, টাইমটা আমরা যে মেজারমেন্ট টাইম করি তার থেকে অনেক সময় পরে গিয়ে টাইমটা কোথায়, টাইম সময় পর আইটা আমার কোথায় রিচ করছে, দ্যাট ইজ কল্ড স্টেডি স্টেট কারেন্ট। আইএস বলে সেটাকে, ঠিক আছে? এই এখানে দেখ লেখা আছে আইএস, এই যে আইএস, স্টেডি স্টেট কারেন্ট আইএস। যেটা কখন বললাম? যখন টিটা টেন্ডিং টু ইনফিনিটি, অনেক সময় পর, এক্সপেরিমেন্ট যে সময় ধরে করছি তার অনেক সময় পর কারেন্টটা গিয়ে যেখানে রিচ করছে সেটাকে স্টেডি স্টেট কারেন্ট বলে। তাহলে দেখ টিটা যদি এখানে ইনফিনিটি বসাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আছে, তাহলে 1 আপন হয়ে গেল। এতক্ষণ পরে জয়েন করছে, কি বুঝবি? দাঁড়া, দু একজন জয়েন করছে। হ্যাঁ, তাহলে কি বলছিলাম, টিটা যখন ইনফিনিটি, তখন আমার কারেন্টটা যেখানে গিয়ে রিচ করেছে, এই যে দেখ কারেন্টটা এরকম গ্রোথ হয়ে 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 টিটা যখন ইনফিনিটি তখন গিয়ে এখানে রিচ করেছে, এই ভ্যালুটা হচ্ছে ই বাই আর। তাহলে এইটা হচ্ছে আমার স্টেডি স্টেট কারেন্ট আই, ঠিক আছে? তাহলে আইএস হচ্ছে আমার স্টেডি স্টেট কারেন্ট ই বাই আর। তাহলে ট্রানজিয়েন্ট কারেন্ট কি? আইটিটা লেখা যায়, এটা লিখিনি, তাহলে ট্রানজিয়েন্ট কারেন্ট আইটি, এটা লেখা যায় নর্মাল আই মাইনাস স্টেডি স্টেট, আই মাইনাস আইএস। তাহলে এটার ভ্যালু লেখা যায় ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, ঠিক আছে? এটা হচ্ছে আইটি ইজ ইকুয়ালস টু আই মাইনাস আইএস থেকে এটা লেখা যায়। তাহলে যখন দেখ টি টেন্ডিং টু ইনফিনিটি, তখন আইটিটা মানে ট্রানজিয়েন্ট কারেন্টটা টেন্ডিং টু জিরো। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি হচ্ছে এল বাই আর, এই যে, তার মানে দেখ টি ইকুয়ালস টু টাও সময়ে যদি এল বাই আর হয়, তাহলে আইটা হয়ে যায় আইএস টাইমস 1 মাইনাস 1 আপন ই। মানে এইটাকে যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে 1 আপন ই। ই এর ভ্যালু তোরা জানিস 2 থেকে 3 এর মধ্যে, টিপিক্যালি হচ্ছে 2.7। তাহলে সেই ভ্যালুটা যদি বসিয়ে দিস, তাহলে এটা 0.63 টাইমস আইএস হয়। তার মানে এটা যদি গ্রাফে দেখাতে চাস, এরকম একটা গ্রোথ ইন কারেন্ট টানতে হবে, তারপরে এখান দিয়ে একটা স্পর্শক টানবি, এখানে যেখানে ছেদ করছে সেটা দিয়ে নিচে টানবি, সেটাই হচ্ছে আমার টি ইকুয়ালস টু টাও। টাওকে কি বলে? টাইম কনস্ট্যান্ট, মনে পড়ছে? এই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা যখন আমরা চার্জিং ডিসচার্জিং অফ ক্যাপাসিটরের প্র্যাকটিক্যাল করেছিলাম, কি ছিল? সিআর, সি টাইমস আর। এটা যেহেতু এলআর সার্কিট, সেই ক্ষেত্রে এল বাই আর হয়। এই ডাইমেনশন থেকেই বোঝা যায়, এল এর ডাইমেনশন আর আর এর ডাইমেনশন যদি তুই বসিয়ে দিস, তাহলে টাও এর ডাইমেনশনটাও টি এর ডাইমেনশন হয়, মানে সেকেন্ড ইউনিট। সেই জন্য এটাকে টাইম কনস্ট্যান্ট বলে। কি বলে? টাইম কনস্ট্যান্ট। তাহলে এইটা যেরকম গ্রোথ
ইন কারেন্ট ছিল, একইভাবে যখন আমি ব্যাটারিটা এখান থেকে তুলে নিলাম মানে অন করলাম, তখন আর সার্কিটটা ক্লোজ নয়, তার মানে এই মধ্যে দিয়ে কোনো ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, তখন রাইট হ্যান্ড সাইডটা আমার জিরো হয়ে যাবে। এই কেভিএল অ্যাপ্লাই করে রাইট হ্যান্ড সাইডটা জিরো হয়ে যাবে, যেটাকে ডিকে অফ কারেন্ট বলে। সেইটা করে 2 লাইন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে, এটা আরো সহজ। আই এর ভ্যালুটা ফাইনালি আসবে ই আপন আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তাহলে এইটাকে যদি আমি একটা ফাংশনাল প্লট করি, তাহলে এইটাকে বলে গ্রোথ গ্রোথ কারেন্ট, এটাকে বলে ডিকে অফ কারেন্ট। তা ডিকে অফ কারেন্টের সময় আমার একইভাবে এইখান দিয়ে যখন টানবো, তখন এইখান দিয়ে একটা স্পর্শক টানলে এটা যেই বিন্দুতে ছেদ করেছে সেটাই হচ্ছে টি ইকুয়ালস টু টাউ। আর এর করেসপন্ডিং আমি এখানে গিয়ে এইখানে যেখানে ছেদ করেছে তার করেসপন্ডিং এইটা হচ্ছে আমার 0.37 টাইমস আইএস। আইএস হচ্ছে স্টেডি স্টেট কারেন্ট। তাহলে এইখান থেকে একবার টাইম কনস্ট্যান্ট ডিফাইন করা যায়, ডিকে থেকে একবার টাইম কনস্ট্যান্ট ডিফাইন করা যায়। তাহলে ডিকে থেকে টাইম কনস্ট্যান্ট আমি কাকে বলছি? দ্য টাইম কনস্ট্যান্ট as the time in which the current would decay to zero if it was allowed to decrease at the initial rate at t equals to 0. ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সিরিজ আরএল সার্কিট। আমরা প্র্যাকটিক্যাল যেটা করেছিলাম, এখানে আমি হয়তো দেখাইনি, এসিতে চলে গিয়েছি। আচ্ছা, একটু ডিসকাস করে নিই। প্র্যাকটিক্যালে যখন চার্জিং ডিসচার্জিং করেছিলাম, তখন মনে কর সেটা ছিল হচ্ছে সিরিজ আরসি সার্কিট। ওই আরএল এর মতোই একইভাবে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডেভেলপ করতাম, সেটা হতো কিউ ইকুয়ালস টু কিউ জিরো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর। ঠিক আছে? তাহলে একইভাবে ট্রানজিয়েন্টটা টি টেন্ডিং টু ইনফিনিটিতে, কিউটাও আমার টেন্ডিং টু কিউ জিরো হতো। ঠিক আছে? এই কিউ জিরোর ভ্যালুটা হচ্ছে আমার ক্যাপাসিটেন্স টাইমস ইএমএফ অফ দ্য ব্যাটারি, সি। তাহলে এটা হচ্ছে ফাইনাল চার্জ অফ দ্য ক্যাপাসিটার। তাহলে মনে করে দেখ, যখন চার্জিং এর গ্রাফ এঁকেছিলি কেমন হয়েছিল গ্রাফটা? এইরকম এক্সপোনেনশিয়ালি উঠে এইরকম। আচ্ছা, এইটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু ছিল কিউ জিরো ইকুয়ালস টু সিই। আচ্ছা, এই দিকে আমার টি ছিল, এই দিক দিয়ে একটা টানবি, এইখানে জুড়ে দিবি, এই ভ্যালুটা হচ্ছে 0.63 ER. টাইমস কিউ জিরো, আর এইটা হচ্ছে আমার টাইম কনস্ট্যান্ট টাও। খাতাটা উল্টে দেখবি এইরকমই আছে। তাহলে এখানে সিআরটা হচ্ছে এখানে টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে? এখানে টাইম কনস্ট্যান্টটা হচ্ছে সিআর। এইটারও যদি ডাইমেনশন গুণ করিস, দেখবি এটাও টাও এর ডাইমেনশনটা হচ্ছে টি এর ডাইমেনশন। তার মানে এলআর সার্কিটের ক্ষেত্রে এল বাই আর, সিআর সার্কিটের ক্ষেত্রে সিআর। একইভাবে ডিসচার্জিং এর সময় এই গ্রাফটা কেমন ছিল? ডিসচার্জিং এর সময় এইরকম একটা কিউ জিরো ভ্যালু থেকে এইভাবে করে এক্সপোনেনশিয়াল ডিকে করে যাবে। এখান থেকে তুই এরকম একটা স্পর্শক টান। কি কোন মহান ব্যক্তি এই 45 মিনিট করে জয়েন করছে? এখান থেকে টান, এটা টান, তাহলে এইটা হচ্ছে আমার টাও, এইটা হচ্ছে আমার 0.37 টাইমস কিউ জিরো। তাহলে এই ডিউরিং চার্জিং, এটা হচ্ছে চার্জিং এর প্লট, এটা হচ্ছে ডিসচার্জিং এর প্লট। মনে থাকবে? তাহলে এটা হচ্ছে সিরিজ আরসি সার্কিট। চার্জিং ডিসচার্জিং থেকেও আমার টাইম কনস্ট্যান্ট টি, যেটা সিআর, ডিফাইন করা গেল। তো এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যখন এই সার্কিট গুলো আমরা এসিতে ইউজ করব। ডিসি আর এসি পার্থক্য তোরা জানিস কি? Direct একজন বলার চেষ্টা কর দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসি এন্ড এসি? বল, আনমিউট করে বল।
কেউ একজন আনমিউট করে বল। কেউ বলার মতো নেই? হ্যাঁ, আচ্ছা, এসিতে কি হয়, পোলারিটি অফ দ্য ইএমএফ চেঞ্জেস টাইম উইথ হোয়েন টাইম পাসেস, কিন্তু ডিসির ক্ষেত্রে সেরকম কিছু নেই, মানে টাইম ভ্যারি করলেও ওই ম্যাগনিটিউড ভ্যারি করে না। এটাই হচ্ছে ডিসি আর এসি মেইন পার্থক্য। পোলারিটি একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয় এসির ক্ষেত্রে, সেই জন্য অল্টারনেটিং কারেন্ট বা এসি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস ঘটে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এসি পাস করলে রেজিস্ট্যান্সের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, কিন্তু মজার ঘটনাটা হচ্ছে যখন ইন্ডাকটেন্স এর মধ্যে এল এর মধ্যে দিয়ে এসি পাস করে, দেখ কি হচ্ছে ব্যাপারটা। ইন্ডাকটেন্সের একটা আচ্ছা, যদি ভ্যারিং কারেন্ট হয় তাহলে আই গুলো এখানে ফিক্স নয়, ঠিক আছে, আই গুলো হচ্ছে টি এর ফাংশন। সাপোজ I0 সাইন ওমেগা টি, এগুলোকে সাইনুসয়েডাল ওয়েভ বলে, জানিস, সাইন কোসাইন দুটোকেই সাইনুসয়েডাল ওয়েভ বলে। তাহলে সাইনুসয়েডাল ওয়েভ আইটি টা হচ্ছে I0 সাইন ওমেগা টি। এইটা যদি এল এর মধ্যে দিয়ে পাস করে, একটা ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে পাস করে, তাহলে মাইনাস এল ডিআই ডিটি, যেটা হচ্ছে ভিএল, এটা ডিআই ডিটি তে বসিয়ে দিয়ে I0 এটা পাওয়া গেল। আচ্ছা, তাহলে ভিটি হচ্ছে এল ডিআই ডিটি, তাহলে এখান থেকে এইরকম একটা পাওয়া গেল। যে কোনো কোসাইন ওমেগাটিকে আমি সাইন ওমেগাটি প্লাস পাই বাই 2 করে লিখতে পারি ট্রিগোনোমেট্রি করে। তাহলে এখান থেকে যেটা পাওয়া গেল যে, আচ্ছা এখানে দেখ, ভিটি যদি ওমেগা এল I0 সাইন ওমেগাটি প্লাস পাই বাই 2 হয়, তাহলে এটাকে লিখতে পারি আমি I0 যেটা আছে সেটাই। তাহলে I0, এই সরি V0, ভুল হলো, এটাকে লিখতে পারি V0, এই যেটা আছে এটা। V0 ফাংশনাল ভ্যালুটা হচ্ছে ওমেগা এল I0, I0 হচ্ছে V0 বাই ওমেগা এল। তাহলে এই পার্টিকুলার ওমেগা এল, এইটার যদি তুই ডাইমেনশন কষিস সেটা দেখা যাবে ওহম। কিন্তু যেহেতু ইন্ডাকটেন্স এগুলো অ্যাক্টিভ সার্কিট, ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স এগুলো ওমেগা ডিপেন্ডেন্ট, ওমেগা হচ্ছে এসির যা ফ্রিকোয়েন্সি সেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এর ডাইমেনশন হচ্ছে রেজিস্ট্যান্সের ডাইমেনশন, সেই জন্য এর ইউনিট হচ্ছে ওহম, ঠিক আছে। সেই জন্য ওমেগা এলটাকে কি বলা হয়, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ওমেগা এল ইজ এক্সপ্রেসড ইন ওহম। আচ্ছা, তা ইনভার্স অফ দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স 1 আপন ওমেগা এল যদি হয় সেটাকে বলা হয় ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, ঠিক আছে। তাহলে এইটা গেল হচ্ছে অ্যাবাউট ইন্ডাকটেন্স। তা একইভাবে আমি যদি ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দেখি, অর্থাৎ ধারকত্বর ক্ষেত্রে দেখি, তাহলে একইভাবে I0টা এই একই এক্সপ্রেশন থেকে, এটা ভালো মতো লক্ষ্য করে, এসি বলে এই ওমেগা ডিপেন্ডেন্ট টার্ম গুলো আছে, এখানেও এসি বলে আছে, ডিসির ক্ষেত্রে এটা ছিল না। তাহলে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে I0 কিউ হচ্ছে সিভি, আমরা জানি যে এটা হচ্ছে চার্জ যদি হয়, সি হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু টাইমস ভি হচ্ছে ইএমএফ। একইভাবে এই এই এক্সপ্রেশনটা ডিডিউস করে এই আগের যে এল এর ক্ষেত্রে যেমন করেছিলাম, সি এর ক্ষেত্রে সেটা এইরকম একটা এক্সপ্রেশন আসে, I0 ইকুয়ালস টু ওমেগা সি V0, I0 ইকুয়ালস টু ওমেগা সি V0। একইভাবে 1 আপন ওমেগা সি, এই টার্মটাকে বলা হয়, এই যে 1 আপন ওমেগা সি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। আগেরটাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এক্ষেত্রে বলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। একইভাবে রেসিপ্রোকাল অফ দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ইজ কল্ড ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স এই ক্ষেত্রে এসির ক্ষেত্রে এরকম একটা ওয়েভ দিয়ে এই ভোল্টেজ সোর্সটাকে দেখানো হয়। তাহলে এই ক্ষেত্রে ওমেগা সি V0, এই ক্ষেত্রে V0 বাই ওমেগা এল। এই দুটো কি জন্য ইম্পর্টেন্ট একটু পরে দেখছি আমরা। এইটা আরেকটা এসির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে ইফেক্টিভ অর রুট মিন স্কোয়ার ভ্যালু। এসির ক্ষেত্রে আমরা অলওয়েজ রুট মিন স্কোয়ার ভ্যালুকে
ভ্যালু দিয়ে ডিফাইন করার চেষ্টা করি। সেটা কি, এই IRMS স্কোয়ার ইকুয়ালস টু হয় I0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে IRMS ইকুয়ালস টু I0 বাই √2, 0.707 I0। একইভাবে VRMS টাও 0.707 V0। এই জন্যে বাড়ির যখন ভোল্টেজ লাইন কানেকশন থাকে 220 ভোল্ট, 220 ভোল্ট বাড়ির যে হাউস হোল্ড কানেকশন, সেইটা এসি মেইন সাপ্লাইয়ে ওইটাকে আরএমএস ভোল্টেজে যদি করে দিই, তাহলে দেখ এখানে I0 বাই √2, এই যে I0 বাই √2, তাহলে I0 এর ভ্যালু, পিক ভ্যালুটা কত হয়ে গেল, IRMS ইন্টু √2, তাহলে 220 সাথে √2 গুণ করে দিয়ে 311 ভোল্ট। সেই জন্য যখন শক দেয়, শক ফ্রম এসি মেইনস অফ 220 ভোল্ট is more severe than the shock from the 220 volt DC mains. DC মেইনের থেকে 220 ভোল্টের থেকে এই √2 গুণ হয়ে 311 ভোল্টের এসি তে শক দেবে। এইটা মাঝে মধ্যে শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম ফ্যাক্টর এসির ক্ষেত্রে। ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে the ratio of the RMS value of the average value over a half cycle of a periodic function. আচ্ছা, I0 বাই √2 এটা হচ্ছে আরএমএস, আর 2I0 বাই পাই এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তাহলে এই দুটোকে ভাগ করে দিলে পায়ের ভ্যালু বসিয়ে দিলে 1.11 এর ভ্যালু হয়। ঠিক আছে, এসির ক্ষেত্রে এই আরএমএস ভ্যালু আর ফর্ম ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা বলে যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পড়লাম, সেটা আরএল সার্কিটের এবার যদি এসির ক্ষেত্রে আমি ডিফাইন করার চেষ্টা করি, তাহলে ডিসির ক্ষেত্রে এরকম করিস না, কে স্পট গুলো দিচ্ছে? আচ্ছা, এসির ক্ষেত্রে আমি তাহলে এখানে ভি টি, টি এর ফাংশন আমরা জানি যে ওমেগার ডিপেন্ডেন্ট টার্ম আছে, সেইটা যদি আর এবং এল দুটোর মধ্যে দিয়ে যায়, তাহলে এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিআর, এল এর মধ্যে দিয়ে ভিএল। তাহলে এর মধ্যে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আইআর, আর এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ, এল ডিআইডিটি ইন্ডাকটেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু ভিটিটা হচ্ছে এখন এসি। এসিটা কিভাবে লেখা যায়, V0 e to the power j omega t। যারা জানিস না ম্যাথমেটিক্সটা, তারা হচ্ছে e to the power j omega t, এটাকে অয়েলার্স ফর্মুলা দিয়ে লেখা যায় কোসাইন ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি। তাহলে এইরকম যদি লিখি, তাহলে দেখ কোসাইন ওমেগা টিটাকে বলে রিয়াল পার্ট অফ e to the power j omega t, সাইন ওমেগা টি কে বলে ইমাজিনারি পার্ট অফ e to the power j omega t, রাইট? তাহলে এইরকম যদি একটা লুপের মধ্যে কারেন্ট ড্র করে, তাহলে আইটিটাকে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার জে ওমেগা টি করা যায়। তাহলে আইটি দিয়ে এই ইকুয়েশনটা যদি সলভ করি, তাহলে এ এর ভ্যালুটা পাওয়া যায় V0 বাই আর প্লাস জে ওমেগা এল, বা V0 বাই জেড। এই জেডটা একটা নতুন টার্ম ইন্ট্রোডিউসড হলো, দ্যাট ইজ কল্ড ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। কি বলে? ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ইম্পিডেন্স। তাহলে আরএল সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সের ভ্যালু হলো আর প্লাস জে ওমেগা এল। আচ্ছা, যখনই ইম্পিডেন্স বলা হয় তার একটা ম্যাগনিটিউড থাকে, মানে যে কোনো ছোটবেলায় যখন তোরা কমপ্লেক্স নাম্বার জেড করে এসেছিস, কি ছিল, এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, এই ছিল তো কমপ্লেক্স নাম্বার। তাহলে তার একটা ম্যাগনিটিউড থাকে, যেটাকে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে লিখে। আরেকটা কি থাকে, অ্যাঙ্গেল আর্গুমেন্ট থিটা থাকে, থিটাটাকে ট্যান ইনভার্স করে রেখে, তাই তো, ট্যান থিটা থাকতো, সেটাকে ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়াল করে লেখা হতো। একইভাবে দেখ, এই যে আর প্লাস জে ওমেগা এল, এখান থেকেও যদি আমি রিয়াল আর ইমাজিনারি পার্ট গুলো লিখি এইরকম হবে, দেখ। তাহলে এই মডিউলাস অফ জেড ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, ট্যান থিটা হচ্ছে ইমাজিনারি ওভার রিয়াল। আচ্ছা, তাহলে আরএল সার্কিটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে, এক্ষেত্রে কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ। কারেন্ট অলওয়েজ ভোল্টেজকে ল্যাগ করে, মানে পিছিয়ে থাকে, বুঝা যাচ্ছে? কারেন্ট ইন দ্য সিরিজ আরএল সার্কিট ল্যাগস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। থিটাটা হচ্ছে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। একইভাবে এই সার্কিটটা যদি আরসি সার্কিটের ক্ষেত্রে, সিরিজ আরসির ক্ষেত্রে, যেটা চার্জিং ডিসচার্জিং ছিল ফর ডিসি তে অ্যাপ্লাই করতাম,
তাহলে এই জেড এর ভ্যালুটা পেতাম আর মাইনাস জে বাই ওমেগা সি, বা এটাকে আরেকভাবে লেখা যায় আর প্লাস 1/j ওমেগা সি। দুটোই কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, আইটা ধরো ছোটবেলায় যেটা আই স্কোয়ার ইকুয়ালস টু -1 পড়ে এসছিস, এটা আইটা যেহেতু কারেন্ট হিসেবে ডিনোটেড হয়, সেই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতে এটাকে জে দিয়ে ডিনোট করা হয়। এক্ষেত্রে জে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, এক্ষেত্রে জে স্কোয়ার ইকুয়ালস টু -1। এটা তাহলে গোলাস না, ঠিক আছে, যেটা হচ্ছে ইমাজিনারি নাম্বারই। আই যেহেতু কারেন্ট দিয়ে ডিনোটেড আছে, এই জন্য এই ক্ষেত্রে জে দিয়ে বলা হচ্ছে। তাহলে এই আরসি সার্কিটের ক্ষেত্রে আমার ইম্পিডেন্সের ভ্যালু হয়ে গেল আর মাইনাস জে আপন ওমেগা সি। তাহলে একইভাবে এখান থেকে আমি মড জেড ক্যালকুলেট করতে পারি, আর স্কোয়ার বাই 1/ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, আর ট্যান থিটাও বের করতে পারি 1/ওমেগা সি আর। তাহলে অ্যামপ্লিটিউড, বোথ আমার ম্যাগনিটিউড আর আর্গুমেন্ট দুটোই বেরিয়ে যাচ্ছে। একটা নতুন টার্ম হচ্ছে জেড এর, হোয়াট ইজ কল্ড দ্য রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স, দ্যাট ইজ কল্ড অ্যাডমিটেন্স। এই যে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স হচ্ছে জাস্ট নাথিং বাট দ্য রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স। তাহলে 1/এইটা। আচ্ছা, আরসি সার্কিটের ক্ষেত্রে এটা ঠিক উল্টোটা, এখানে ছিল কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ, এখানে হচ্ছে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। লিড ল্যাগ ব্যাপারটা এই ফেজার ডায়াগ্রামটা দেয়, যদি আই এই দিকে থাকে, মানে এক্স অক্ষ বরাবর তোর আই থাকে, তাহলে ভিআর ইজ ইকুয়ালস টু আইআর, ভিআর ইজ ইকুয়ালস টু আইআর, তার মানে আই যেদিকে ভিআরও একই দিকে থাকবে। আচ্ছা, ভিসিটা হচ্ছে মাইনাস, এই ম্যাগনিটিউডটা মাইনাস, ওপরটা যদি পজিটিভ ধরি, নেগেটিভ নিচ দিকটা নেগেটিভ, তাহলে ভিসিটা হচ্ছে মাইনাস জে আপন ওমেগা সি আই। তাহলে ভেক্টর অনুযায়ী ভিআর প্লাস ভিসি ইজ ইকুয়ালস টু ভি, ভিআর প্লাস ভিসি ইজ ইকুয়ালস টু ভি। এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম বলে। দেখ এই এই ভিসিটা দেখ থিটা অ্যাঙ্গেল পিছিয়ে আছে, এই যে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ লেখা আছে, তার মানে দেখ কারেন্টটা এই দিকে থাকলে আমার ভোল্টেজটা কোন দিকে আছে, এই দিকে, মানে কারেন্টটা থিটা অ্যাঙ্গেল এগিয়ে আছে। আবার বলছি, কারেন্ট আমার আছে এক্স অক্ষ বরাবর, ভোল্টেজ আছে আমার নিচের দিকে, তার মানে কারেন্টটা অলওয়েজ থিটা অ্যাঙ্গেল এগিয়ে আছে। এই যে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ, এটাকে কি ডায়াগ্রাম বলে, ফেজার ডায়াগ্রাম। মানে ফেজ দিয়ে এই যে ভিআর কোন দিকে আছে আর ভিসি কোন দিকে আছে, এইটা দিয়ে আমি সার্কিটের ফেজার ডায়াগ্রামটা ড্র করতে পারি। হ্যাভিং সেড দ্যাট, তাহলে আরএল আর আরসি সার্কিট সিরিজ যদি আমি এসির ক্ষেত্রে ডিফাইন করে দিতে পারি, তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট সার্কিট ডায়াগ্রামের দিকে আমরা যাচ্ছি, যেটা তোদের প্র্যাকটিক্যালের সিলেবাসে ছিল, দ্যাট ইজ কল্ড সিরিজ আরএলসি সার্কিট, যেটা রেজোনেন্স হয়। সিরিজ আরএলসি সার্কিট, দেখ যে ছবিটা দেখতে পাচ্ছিস, সেখানে দেখ আর আছে, আর আছে সিরিজে, সাথে এল আছে ইন্ডাকটেন্স আছে, সাথে সি ক্যাপাসিটেন্স আছে। এখানে একটা ভোল্টেজ সোর্স এসি অবশ্যই যুক্ত আছে। তাহলে ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে যদি একটা লুপের মধ্যে কারেন্ট করে সেটা আইটি হবে, তাহলে এই আরএলসির মধ্যে একটা কেভিএল অ্যাপ্লাই করলে আমার একটা এইরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। এটাকে একটা বড় সড়ো ফর্মুলা দিয়ে যেভাবে সলভ করে, রাইট হ্যান্ড সাইড যদি কোনো হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের নন জিরো হয়, তাহলে ডিফারেন্সিয়াল সলভ করার একটা উপায় আছে, এটা ম্যাথস অনার্স যারা তারা জানে। অন্য ক্ষেত্রে এখনো হয়তো ম্যাথসে সেটা ইন্ট্রোডিউসড হয়নি। একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে সলভ করে, যেটাকে কমপ্লিমেন্টারি ফাংশন বলে। আরেকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটাকে ধরে সলভ করে, সেটাকে পার্টিকুলার ইন্টিগ্রাল বলে। রাইট হ্যান্ড সাইড জিরো ধরে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার প্রসেসটাকে কমপ্লিমেন্টারি ফাংশন বলে, রাইট হ্যান্ড সাইড নন জিরো ধরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার পদ্ধতিকে পার্টিকুলার ইন্টিগ্রাল বলে। তারপরে ফাইনাল যে সলিউশনটা হয় সেটা সিএফ প্লাস পিআই হয়। এটা ম্যাথস অনার্সের ওরা হয়তো জানে। আচ্ছা, আমাদের যেটা জানার উদ্দেশ্য, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমার ইম্পিডেন্সের ভ্যালুটা কত হয়। ইম্পিডেন্সের ভ্যালুটা হয় আর প্লাস, দুটোই যেহেতু আছে, তাহলে যে কমন নিয়ে নিলে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। তাহলে যে কোনো জেড কে আমি লিখতে পারি মড জেড টাইমস ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে মড জেড এর ভ্যালু হচ্ছে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা সি হোল সিন স্কোয়ার। আর একইভাবে আর্গুমেন্ট ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এই যে ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়াল পার্ট। তাহলে উপরের এই টার্মটাকে যদি আমি এক্স বলি,
এক্সটাকে বলে রিঅ্যাক্টেন্স, এক্সটাকে বলে রিঅ্যাক্টেন্স অফ দ্য সার্কিট এক্স বাই আর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেল গুলোর উপরে তিনটে ডিফারেন্ট কেস থাকতে পারে। ফার্স্ট কেসটা হচ্ছে, এটা হচ্ছে সিরিজ এলসিআর আমরা ডিসকাশন করছি। ঠিক আছে, ফার্স্ট কেসটা হচ্ছে যদি ইফ মাই ওমেগা এল, এই যে ওমেগা এল ইজ গ্রেটার দেন ওমেগা সি, এই যে লেখা আছে, তার মানে কি when my inductive reactance is greater than the capacitive reactance, when my inductive reactance is greater than the capacitive reactance। তাহলে এই ফেজার ডায়াগ্রামটা থেকে দেখ, ট্যান থিটা কোন দিকে আছে, এই দিকে, আর ট্যান থিটার ভ্যালু হচ্ছে পজিটিভ। তার মানে কি বলছে যে অ্যাপ্লাইড ভোল্টেজ লিডস দ্য কারেন্ট বাই দ্য অ্যাঙ্গেল থিটা। এইদিকে আইআর আছে, এইদিকে জে ওমেগা এল আছে, এইদিকে মাইনাস জে আপন ওমেগা এল আই আছে। তাহলে এর ম্যাগনিটিউডটা বড়, এর ম্যাগনিটিউডটা ছোট। তাহলে এইটুকুটা নিচে যেটুকু আছে সেটা উপরের থেকে যদি বাদ দিয়ে দিই, যেইটুকু থাকছে ওইটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট। তাহলে ভেক্টর অনুযায়ী এইটা প্লাস এইটা ইজ ইকুয়ালস টু ভি, মানে ভি আর, আর এইটা হচ্ছে আমার ভি এল মাইনাস ভি সি। যেহেতু এইটুকুটা গিয়ে এখানে বাদ দিয়েছি, এইটাই হচ্ছে আমার ভি, ভি ইজ ইকুয়ালস টু জেড আই। তারপর ফার্স্ট কেসটা হচ্ছে হোয়েন মাই ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স ইজ গ্রেটার দ্যান দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। সেকেন্ড কেসটা হচ্ছে হোয়েন মাই ওমেগা এল লেস দ্যান 1/ওমেগা সি। তার মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স প্রিডমিনেটস ওভার দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। সেক্ষেত্রে কি হয়, অ্যাঙ্গেল থিটা ইজ নেগেটিভ, ইমপ্লাইং দ্যাট দ্য কারেন্ট লিডস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। এক্ষেত্রে দেখ এইটা বড়, এই জন্য এইটা এখান থেকে কেটে নেওয়া হয়েছে। এটা উল্টে দিলে এইদিকে হয়, ভেক্টরে এরকম আমরা উল্টে দিতে পারি। তাহলে এই বড়টার থেকে এই ছোটটা কেটে নিলে এইটা হয়েছে। তাহলে এইদিকে আমার ভি আর ছিল, এইটা হচ্ছে আমার ভিসি মাইনাস ভিএল, এইটা হচ্ছে এগেন ভি ইকুয়ালস টু জেড আই। প্রত্যেকটা ক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম গুলো বদলে বদলে যাচ্ছে। আর থার্ডটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, যখন মাই টোটাল রিঅ্যাক্টেন্স এক্সটা কি ছিল, এক্সএল ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, দুটো যদি সমান হয়ে যায়, তারটা হচ্ছে ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি। দুটো সমান হয়ে গেলে উপরে এক্সটা জিরো হয়ে গেল, তাহলে রিঅ্যাক্টেন্স জিরো। তার মানে সার্কিটটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ। এখানে দেখ এইটা, এই টার্মটা যদি জিরো হয়ে যায়, এই টার্মটা জিরো হয়ে গেলে জেড ইকুয়ালস টু আর হয়ে গেল। তার মানে সার্কিট ইজ পিওরলি রেজিস্টিভ। কখন হয় এটা, যখন রেজোনেন্স হয়, যেটা আমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসে আছে। তার মানে যখন রিঅ্যাক্টেন্সটা জিরো, তখন অ্যাঙ্গেল থিটাটাও জিরো, সো দ্য কারেন্ট এন্ড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ আর ইন ফেজ। আর কোনো ফেজ ডিফারেন্স নেই, থিটার কোনো ব্যাপার নেই। সেই জন্যে পিকচারটা দেখ, এইদিকে যদি ভি আই আর থাকে, এইদিকে ওমেগা এল, তারপর এই দুটোর ম্যাগনিটিউড সমান, সেই জন্য ক্যান্সেল আউট হয়ে গিয়েছে। এই জন্য এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়েছে, শুধু আই আর আছে, সেই জন্য শুধু আর এর উপরে ডিপেন্ডেন্ট, সেই জন্য পিওরলি রেজিস্টিভ সার্কিট। কখন হয় এটা, যখন সিরিজ রেজোনেন্স হয়। ঠিক আছে, বোঝা গিয়েছে? তো এই অবধি আজকে থাক। এরপরে কার কি কোশ্চেন আছে বল, ওটা থেকে আমি ডিসকাস করার চেষ্টা করছি। হ্যাঁ, বোঝা গিয়েছে মোটামুটি।